আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বলে মেহেদি ভাই সহ আমি বেরিয়ে আসলাম। বাইরের সবাই আমাদেরকে হাঁ করে তাকিয়ে আছে। সবাইকে ইউনিভার্সিটির সকল স্টুডেন্টদের একটা গ্রুপ আছে, সেটাতে ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে চেক করতে বললাম। কিছুক্ষণের মাঝেই সবাই চুপ হয়ে গেল। খারাপ আমাদের টিম না, খারাপ হলো জান্নাতের টিম। তো ভালো কিছু করতে চাইলে আমাদের টিমে চলে আসেন, ভালো থাকবেন সবাই বলে ক্যান্টিনে চলে আসলাম। ওই দিন আর ক্লাস করা হয়নি, তাই দুপুরে বাসায় খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। বিকেলে মোবাইলে চিল্লানিতে ঘুমটা ভাঙলো। তাকে দেখি মেহেদি ভাইয়ের ফোন, তাই উঠে রিসিভ করলাম। ভাই বলো। একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আরে ভার্সিটির সব ছেলে মেয়ে আমাদের টিমে জয়েন করতে চাইছে, সকলকে দলে নিয়ে নিব। দল তোমাদের? তোমরা ভালো জানো। তুই এটা কি বললি হোসাইন? আচ্ছা ঠিক আছে, সবাইকে নিয়ে নাও। আর জান্নাতের কি খবর? ওর বাবা ওকে বাসায় নিয়ে যেতে দেখলাম, মনে হয় তোর উপর প্রতিশোধ নিবে। কিভাবে বুঝলে? ওর চোখ দিয়ে মনে হচ্ছিল আগুন ঝরছে, তুই একটু সাবধানে থাকিস। ওকে, তুমি চিন্তা করো না, ভালো থেকো, আমি এখন ঘুমাবো। ওকে ভাই। বলেই ফোনে রেখে দিলাম। পরের দিন কলেজে গিয়ে দেখি জান্নাত আর ওর দুইটা বান্ধবী বসে আছে, তাই ওদের কাছে গেলাম। আপু মন খারাপ? তোকে বলতে হবে আমার মন খারাপ নাকি? না, এইভাবে বসে আছো তো তাই জিজ্ঞাসা করলাম। অনেক মজা নিচ্ছিস তাই না? আমিও তোকে দেখে নেব। আরে আপু, একবার বেইজ্জতি হয়ে আক্কেল ঠিকানায় আসেনি নাকি, আবার বেইজ্জত হতে চাও? তুই দেখ আমি তোর কি অবস্থা করি। আমার সাথে লাগতে এসো না, তাহলে নিজের পায়ে কুড়াল মারবে, বলে দিলাম কিন্তু। সেটা সময়ই বলে দিবে। ওকে, তা ক্ষমতা তো ছেলেদের হাতে চলে আসছে, কিছু করবে না? আমি দেখব তোরা কিভাবে ক্ষমতা ছিনিয়ে নিস। তুমি দেখতে থাকো আর আমি খেলতে থাকি, ভালো থেকো, বাই বলেই চলে আসলাম। আপুর হয়তো আগে চুল ছিঁড়তে মন চাইছে, আর আমার মন যাচ্ছে হাসতে। নির্বাচনের আগের দিন সবাইকে নিয়ে মিটিং শেষ করে বাসায় চলে গেলাম। নির্বাচনের দিন সবকিছু ঠিকঠাকভাবেই হলো, কিন্তু ভোটের রেজাল্ট শুনে মাথা উল্টে চক্কর খেয়ে গেল। নির্বাচনে নাকি জান্নাত পাশ করেছে, কিন্তু এইটা কিভাবে হয়? না না, এটা তো মানা যায় না। তাই সবাই মিলে আন্দোলন ডাকলাম। প্রিন্সিপাল স্যারের সবাইকে বোঝা যায় যেটা সভাপতির ডিসিশন, তাই জান্নাত নির্বাচনে পাশ করানো হয়েছে। আমি মেহেদি ভাইয়াকে হালকা একটু উস্কে দিলাম। উনি তো রেগে ফায়ার হয়ে বললেন, স্যার কথা একটাই যে যতদিন পর্যন্ত নির্বাচন আসল রেজাল্ট না দেওয়া হবে ততদিন ভার্সিটি বন্ধ, সবাই যার যার বাসায় যাও। সবাই চলে যাওয়ার পর স্যার আমাদেরকে ওনার রুমে ডাকেন। ওখানে গিয়ে দেখি জান্নাত সহ আরো কিছু মেয়ে বসে আছে। ওদের দেখি সারা শরীর জ্বলে উঠলো। আমার মনে হচ্ছিল ওদের মেরে নাক মুখ ফাটিয়ে দিই, কিন্তু মেয়ে তো তাই মারা যাবে না। দেখো, এবারের মতো ব্যাপারটা এখানে থামিয়ে দাও, পরের বার থেকে সুষ্ঠু নির্বাচন হবে। স্যার আমাদের হাজার বললেও লাভ হবে না, বাইরে যেটা বলে এসেছি ভিতরেও এটা থাকবে। সভাপতির সাথে কথা বলেন আপনি, আর রেজাল্টের আগে ভার্সিটি খুলবে না। দেখো, তোমরা বোঝার চেষ্টা করো। যা বলে গেলাম তাই করেন। আর স্যার, এছাড়া যদি অন্য কোনো চাল চালতে যান তাহলে পরিণাম কিন্তু ভয়াবহ হবে, বলে দিয়ে গেলাম। বলে আমি আর মেহেদি ভাই চলে আসলাম। 3-4 দিন পর পরিবেশটা বদলালো। ক্ষমতা আমাদের হাতে দিয়ে দেওয়ার সিদ্ধান্তে পৌঁছেছে। সবাই খুশিতে নাচছে। আর জান্নাতের দিকে তাকিয়ে দেখি রাগে লজ্জায় পুরোই লাল হয়ে আছে। আমাকে হাতের কাছে পেলেই হয়তো চিবিয়ে খাবে। ভাবলাম একটু মজা নেওয়া যাক, তাই জান্নাতের কাছে গেলাম। বাবাকে বলে ক্ষমতা হাতে নিয়ে নেওয়াটাকে জিত বলে না, জিত বলে ক্ষমতা ছিনিয়ে নেওয়াটাকে। আমার কথা শুনে জান্নাত আপু হেসেই দিল, আর কেমন জানি একটা লুক নিয়ে আমার দিকে তাকালো। এবার তোর গলার কাটা হব আমি। ছি, এরপরেও তোমার লজ্জা হলো না? তুই আমার মান সম্মান সব শেষ করে দিয়েছিস, যেটা এই 4 বছরে কেউ আমাকে করতে পারেনি। তুই আমাকে হারিয়ে দিয়েছিস। শার্টের কলারটাকে একটু উঁচু করে ভাব নিলাম। তবে চিন্তা করিস না, এবার তোর নরম জায়গায় মারবো। আমি প্রয়োজনে তোর গলার কাটা হব, তারপরও গলার কাটা হব আমি। না পারবি ফেলতে, না পারবি খেতে, মনে রাখিস। বলেই জান্নাত জ্বলতে জ্বলতে চলে গেল। আমি কথাটা মজা ভেবে উড়িয়ে দিয়ে চলে গেলাম। তারপর ক্ষমতা পাওয়ার আনন্দে হালাক নাচ করে তারপর সন্ধ্যায় বাসায় আসলাম। হাত মুখ ধুয়ে বইটা নিয়ে বসেছিলাম, তখনই বাড়ি থেকে ফোন আসলো, তাই রিসিভ করলাম। আম্মু বলো। একটা খুশির সংবাদ আছে। কালকে কি ঈদ নাকি? চুপ, তোর ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। তাই নাকি? মেয়েটাকে? কে আর, তোর ভাই যাকে পছন্দ করতো তাকেই বউ বানিয়ে আনবো। ওকে, তুমি ফোন রাখো, আমি কালকে বাসায় আসবো। ওকে বলে আম্মু ফোনটা রেখে দিল। সকালে কলেজে ছুটি দরখাস্ত জমা দিয়ে বিকেলের বাসে মেহেরপুর ফিরে আসলাম। 10 দিন বাসায় কাটিয়ে গেলাম, ভাইয়ের বিয়ের সব ঝামেলা শেষ করে ফেললাম। তারপর আবারও গেলাম ভার্সিটিতে। আমাকে দেখে মেহেদি ভাই সহ সবাই খুশি হয়েছে, কিন্তু এই 10 দিন জান্নাত আপুকে সব থেকে বেশি মিস করেছি।
ক্র্যাশ বলে কথা। অনেকবার ঝগড়া করার পরও নক দিয়েছি, কিন্তু আপুর রিপ্লাই দেয়নি। ভার্সিটিতে সবার সাথে দেখা করে গেলাম জান্নাত আপুর কাছে। দূর থেকে দেখলাম হাসছে। আমাকে দেখার পরেই সব হাসি উঠাও। তারপর আপুর কাছে গেলাম। কিরে শয়তান, এতদিন কোথায় ছিলি? বাড়িতে গিয়েছিলাম। কেন? বড় ভাইয়ের বিয়ে করছে তো তাই। ও, তা তোরা কয় ভাই বোন? মাত্র 2 ভাই। ও, তা বাসায় আর কে কে থাকে? আম্মু, ভাবি, ভাইয়া। আর আগে আমি থাকতাম, এখন ঢাকায় চলে এসেছি। তার মানে তোর আব্বু নেই, তাই তো? হুম। তোদের গ্রামের নামটা কি জানো? মেহেরপুর জেলা আর এই গ্রাম। ওকে, তুই যা, আমাকে এখন অনেক কাজ করতে হবে। ওকে বলেই সেখান থেকে চলে আসলাম। এইভাবে কেটে গেল 3 মাস। আপু এখনো আমাকে দেখলে চলে, কিন্তু আমার সেদিকে দেখার মতো অত সময় নেই। এদিকে ভার্সিটিতে গ্রীষ্মকালে ছুটি পড়ে গেছে, প্রায় সপ্তাহখানেক হবে। বাড়িতে যাব, কিন্তু কিছু কাজ আছে, তাই সেগুলো শেষ করে আজকে দুপুরে বাড়ি ফিরে যাব। যেই ভাবা সেই কাজ। বাসে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। সবার সাথে কথা বলা শেষ করে নিজের রুমের দিকে গেলাম। রুমে ঢুকতে আটকে উঠলাম। ভূত দেখার মতো চমকে আবারও বাইরে চলে আসলাম। কি রে, বাহিরে আসলি কেন? না, এমনি। আমার হঠাৎ মনে হলো আমার রুমে একটা মেয়ে আছে, তাই চমকে গিয়েছিলাম। মনে হওয়ার কি আছে, মেয়েটা তো সত্যিই আছে তোর রুমের ভিতরে। কি? কি না, জি। আর তুই এত অবাক হলি কেন? কিছু না, এমনি। তুমি যাও, আমি একটু পরে আসছি। ওকে। বলে আম্মু চলে গেল। তারপর আমি রুমের ভিতরে চলে গেলাম। কিরে, কি খবর তোর? আপনি এখানে কেন? আমাদের বাসায় আসলেন কেন? সেটা এখন বাহিরে গেলেই তোর আম্মু বলবে তোকে। মানে আপনি কি বলেছেন আম্মুকে? সেটা আম্মুর কাছ থেকে গিয়ে শুনে আয়। ওকে, আমি একটু পরে যাচ্ছি। যদি উল্টো পাল্টা কিছু বলেন না, তাহলে খবর আছে আপনার। মারবি নাকি আমাকে? তার চেয়েও বেশি মারবো। বলেই ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। এসে দেখি জান্নাত রুমে নেই, তাই আমি রেডি হয়ে খাওয়া দাওয়া করতে চলে গেলাম। সবাই একসাথে বসে খেতে লাগলাম। তখনই ভাইয়া বলে উঠল, শোন হোসাইন, আমি আর আম্মু মিলে একটা ডিসিশন নিয়েছি। কি ডিসিশন? কলিজাটা কাঁপছিল। কি না কি বলে এই ভেবে। আমরা তোর বিয়ে ঠিক করেছি জান্নাতের সাথে। ভাইয়ার কথা শুনেই গলায় ভাত আটকে গেল, তাই কাঁচতে লাগলাম। সবাই মিলিয়ে পানি খাইয়ে থামালো। কিরে, কি হয়েছে তোর? না না, কিছু না। ওই তুমি যেন কি একটা বলবে বলছিলে। তোর বিয়ে ঠিক করেছি মাহির সাথে। ভাইয়া, উনি আমার 3 ক্লাস সিনিয়র। তো কি হয়েছে, এখন চুপচাপ খা। খাওয়া দাওয়া শেষ করে ছাদে আয়, তোর সাথে আমার কথা আছে। ওকে বলেই চুপচাপ খেয়ে রুমে চলে আসলাম। এখন সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। জান্নাত আমাকে বিয়ে করতে চাইছে কেন? নিশ্চয়ই আমার উপরে প্রতিশোধ নিতে। এইসব ভাবছিলাম, তখনই জান্নাত রুমে আসলো আর আমাকে দেখে মুচকি হাসতে লাগলো। কিরে, কেমন চমকে দিলাম না? হুম। এটা তো কিছুই না, তোর লাইফে এমন চমক আরো অনেক বাকি। ওই ওই, আর কিছু বলার আগে ভাইয়া ডাক দিল। হুসাইন, ছাদে আয়। আসছি। আপনাকে তো আমি দেখে নেব। এই বলে আমি ছাদে চলে আসলাম। ভাইয়া, তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? এত বড় মেয়ের সাথে আমার বিয়ে দিতে যাচ্ছ তুমি? তোর থেকে মাত্র 2 বছরের বড়, আর এটাকে কি কেউ বড় বলে নাকি? আচ্ছা, এটা বাদ দিলাম। তুমি জানো ও আমার উপর প্রতিশোধ নিতে এখানে এসেছে? আমাদের সব বলেছে, তোর যাওয়া থেকে শুরু করে নির্বাচনের ঘটনা সহ সব বলেছে আমাদের। তারপরেও তোমরা ওকে এই বাড়ি বউ বানাতে যাচ্ছ? মেয়েটা খুব ভালো, আর আম্মু নিজে কথা দিয়েছে। আর তুই ভালো করেই জানিস আম্মু কথা দেওয়ায় কতটা পাক্কা। ভাইয়া, তোমরা ব্যাপারটা বুঝছো না। আমরা বুঝছি, তুই বুঝিসনি। মেয়েটা তোকে অনেক ভালোবাসে, দেখিস অনেক সুখে থাকবি সারাটা জীবন তুই। মনে মনে বলতে লাগলাম, পিছনে বাঁশ নিয়ে কোন শালায় ভালো থাকে? আর এই মেয়ে তো পুরো একটা বাঁশের ঝাড়। জীবনে যা শান্তি ছিল সব মাটি চাপা দিতে হবে, কারণ ওনাদের যাই বলি না কেন সব কিছু জবাব নেগেটিভই আসবে। কি রে, কি এত ভাবছিস? তোমরা যে ওর আবেগকে এত পাত্তা দিচ্ছ বা নিজের বাড়ি বউ বানাতে যাচ্ছ, ওর বাবা যদি জানতে পারে তাহলে আমাদের সবাইকে মাটির নিচে ঢুকিয়ে দেবে। কিন্তু ওর বাবা কখনোই মেনে নেবে না এত বড় লোকের মেয়েকে এই বাড়িতে বউ করে আনার স্বপ্ন দেখো কিভাবে তোমরা। হ্যাঁ, বাঁচতে চাইলে ওকে বুঝিয়ে সুঝিয়ে বাসায় পাঠিয়ে দাও। ভাইয়া মোবাইলে কি যেন খুঁজে বের করে আমার সামনে ধরলো। এটা জান্নাতের বাবা না? হ্যাঁ। তাহলে এটা দেখ, জান্নাতের বাবা নিজে ওনার মেয়েকে আম্মুর হাতে তুলে দিয়ে গেছে। কপালে হাত দিয়ে ছাদে বসে গেলাম। শেষ আশাটাও ভেঙে গেল আমার। আমার আমার লাইফটাই শেষ।
জান্নাত এমন প্ল্যান করেছে আর এমন জায়গায় জাল বিছিয়েছে বলার মতো না। তা বিয়ে কবে? 25 তারিখ। তারপরেও ভাইয়া আম্মুকে একটু বোঝানোর চেষ্টা করো না প্লিজ। আসলে মেয়েটা একটা গুন্ডি। জান্নাত ঠিক বলেছিল। কেন? জান্নাত আবার কি বলেছিল? জান্নাত বলেছিল তুই বিয়েটা ভাঙার হাজারো চেষ্টা করবি। তুই এমন কেন রে হোসাইন? কি বলবো কিছুই ভেবে পাচ্ছি না, তাই মনে মনে বললাম, ভাইয়া আমার জায়গায় তুমি থাকলে বুঝতে কেন বিয়েটা ভাঙতে যাচ্ছি। তোমরা দেখছো ওর ওপরটা আর আমি দেখেছি ওর আসল চেহারাটা। শোন, মেয়েটা ভালো আর তোকে অনেক ভালোবাসে, তাই ওকে কখনো কষ্ট দিস না। আচ্ছা ও এসেছে কবে আর কি কি একটু বলেছে, একটু শর্ট করে বলো তো। তোর ভার্সিটি যেদিন বন্ধ দেয় ওই দিন বিকেলে জান্নাত আমাদের বাসায় আসে। তারপর আমাদের সব কিছু আম্মুর কাছে খুলে বলেই প্রচুর কান্না করে। ও নাকি তোকে ভালোবেসে ফেলেছে আর তুই নাকি ওকে দেখতেই পারিস না, তাই ও বাধ্য হয়ে বাসায় এসেছে। তারপরও আম্মুকে বলে ও তোকে বিয়ে করতে চায়। তারপর আম্মু জান্নাতকে বলে যে বিয়ের কথা বলতে হলে গুরুজন লাগে। তারপর জান্নাত ওর বাবা মাকে ফোন দিয়ে আসতে বলে। ওর বাবা পরের দিন এসে বিয়ের কথা বলে। জান্নাত নাকি ওদের বাসায় প্রচুর কান্না করেছে তোর জন্য, না খেয়ে থেকেছে কয়েকদিন। তারপর নাকি ওর বাবা না পেরে রাজি হয়ে যায়। তারপর জান্নাতের বাবা মা জান্নাতকে আম্মুর হাতে তুলে দিয়ে যায়। তারপর থেকে জান্নাত এখানেই আছে। তাহলে তোমরা আমাকে এতদিন এসব বলনি কেন? জান্নাত নাকি তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, তাই আমাদের কিছু বলতে নিষেধ করেছে। ও আচ্ছা। কাল বিকেলে আম্মু আমাকে কি বলেছে জানিস? কি বলেছে এই কয়েকদিনে নাকি জান্নাতকে আম্মুর অনেক পছন্দ হয়েছে। কি? এটা শোনারই বাকি ছিল। যাও তুমি আর যা ভালো লাগে করো, যাও। আচ্ছা তুই থাক, আমি গেলাম। বলেই ভাইয়া নিচে চলে গেল। পকেট থেকে সিগারেটটা বের করে টানতে টানতে লাগলাম। কি করবো, মাথায় তো কিছুই কাজ করছে না। আম্মুর সাথে কথা বলতে হবে, দেখি কি করা যায়। তারপর নিচে গেলাম, আম্মুর কাছে দরজায় নক করলাম। আম্মু আসবো? আসো। আম্মু কিছু কথা বলার ছিল। গোড়পেস না করে সোজা বলে ফেলো। আম্মু আমি চাইছিলাম বিয়েটা 2 বছর পরে করতে। জান্নাতকে বিয়ে করব কিন্তু 2 বছর পরে। এখন তো পড়ালেখা করতে হবে। পড়ালেখা করতে না করেছে কে? বিয়ের পর বৌমাকে নিয়ে তুই ঢাকায় থাকবি, ওইখানে তুই আর বৌমা দুজনে পড়ালেখা করবি। আচ্ছা বলে রুম থেকে বেরিয়ে আসলাম। আম্মু বিয়ের আগেই বৌমা বলেছে, মানে মেয়ে আম্মুর খুব পছন্দ হয়েছে। তার কোনো পথ খোলা নেই বিয়ে করা ছাড়া। না কিছু আর ভাবতে পারছি না, মাথাটাও ব্যথা ব্যথা করছে। এখন এইসব নিয়ে ভাবা যাবে না, তাই ভাবিকে ডাক দিলাম। ভাবি একটু শোনো। বলো, কিছু লাগবে? ভাবি একটা কফি বানিয়ে দাও না। তুমি রুমে যাও, আমি বানিয়ে দিচ্ছি। ওকে বলেই রুমে চলে আসলাম। রুমে এসে মেডিসিন খেয়ে শুয়ে রইলাম। কতক্ষণ পর হঠাৎ জান্নাত রুমে আসলো কফি নিয়ে। এই নে তোর কফি। আপনাকে কফি আনতে বলেছে? ভাবি বলল আমার ভালোবাসার মানুষটার নাকি কফি খাবে বলেছে, তাই বানিয়ে আমাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। প্লিজ এসব নাটকটা বন্ধ করুন, আমার কফি লাগবে না, যান আপনি। ওকে তাহলে আমি পান করি। কিছু না বলে মুখ ফিরিয়ে শুয়ে গেলাম। কিছুক্ষণ পরেই ঘুমিয়ে গেলাম, কিন্তু ঘুমটা বেশিক্ষণের জন্য হয়নি। হঠাৎ ঘুমের মধ্যে কেউ আমার পায়ের উপরে পা রাখলো, তাই ঘুমটা ভেঙে গেল। তাকে দেখি জান্নাত বই পড়ছে আমার পাশে বসে, তাই তাড়াতাড়ি করে ঘুম থেকে লাফিয়ে উঠলাম। ওই আপনি আমার বিছানায় উঠছেন কেন? এটা তোর বিছানা কে বলেছে? মানে এটা আমার রুম আর বিছানাটাও আমার। আম্মু আমাকে এটাতে থাকতে বলেছে, তাই এখন থেকে এটা আমার রুম। আইসে এটা নিজের রুম বানাতে। যা বলার খাট থেকে নেমে কথা বলুন। মন চাইলে তুই যা, আমি যাওয়ার মেয়ে না। সোফায় ঘুমা, না হলে অন্য রুমে গিয়ে ঘুমা। আমি এই রুমে আর এই খাটেই ঘুমাবো। ওকে আপনি থাকেন, আমি গেলাম। বলেই রুম থেকে পাশের রুমে চলে আসলাম। মাথা ব্যথাটা এখনও শেষ হয়নি, তাই আবার শুয়ে গেলাম। কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে গেলাম। সকালে হাতের আঙ্গুলে গরম কিছু লাগায় লাফিয়ে উঠলাম। তাকিয়ে দেখি জান্নাত কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে। আঙ্গুলে তাকিয়ে দেখি কফি লাগানো। বুঝলাম আঙ্গুলটাকে কফিতে গোসল গড়িয়েছে। ওই শেষ নবাব, যা গিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়, সবাই তোর জন্য বসে আছে। ভালোভাবে ডাকলে তো উঠে যেতাম, এইভাবে কফিতে আঙ্গুল ঢুকিয়ে দেওয়ার মানে কি? হ্যাঁ তোকে মানে বোঝাতে পারবো না। আর তোকে এর আগেও একবার ডেকে গেছি, কিন্তু তুই উঠিসনি, তাই এটা করতে হয়েছে। তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমাকে নিতে যেতে হবে। তো জান না আপনাকে আটকিয়ে রেখেছে কে? তোকে নিয়ে যেতে বলেছে আম্মু। তাড়াতাড়ি কর,
আমার প্রচুর খিদে পেয়েছে। শালার হাসবো না কাঁদবো এটা নিয়ে ভাবতে লাগলাম। সবার অভিশাপ হয়তো আজকে এসে আমাকে পেয়েছে। এসব ভাবতে ভাবতে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। এসে দেখি বিছানায় বসে বসে আমার মোবাইল টিপছে। মোবাইলটা নিতে চাইলে সেটা সরিয়ে ফেলে। হয়, আপনি আবার ফোনে নিয়েছেন কেন? চেক করছি কি চেক করেন আপনি? কোনো মেয়ের সাথে রিলেশন আছে কিনা। থাকলে আম্মুর কাছ থেকে তো তোকে কতগুলো বকা শোনানো যাবে। কপালে হাত দিয়ে ফ্লোরে বসে গেলাম। প্যারার আগে শরীরটা ছিঁড়ে যাচ্ছে। বাসায় বলে চুপচাপ হজম করে নিচ্ছি। কিরে, তুই এখনো রেডি হচ্ছিস না কেন? হচ্ছি বলেই রেডি হতে লাগলাম। রেডি হয়ে নিচে গেলাম আর দুজন গিয়ে দেখি সবাই বসে আছে।